আলোচনা করেছি সেগুলোতে স্কিল থাকবে। সুতরাং অত বেশি না ঘাবড়ে গিয়ে আমি তোমাদেরকে পরামর্শ দিব যে প্রশ্ন কি আসবে তা নিয়ে তোমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তোমরা সেই বিষয়টা ভালো করে প্রস্তুতি নাও, যে কয়েকটা বিষয় আমি তোমাদের দিয়েছি। কারণ প্রশ্ন কি আসবে তো আসলে তুমি ধারণা করতে পারবে না। প্রশ্ন বিভিন্ন রকম আসতে পারে, তাই না? তো যে আগে কে আসুক যাতে তুমি দিতে পারো, শুধু এতটুকু আস্থা রাখো যে তোমরা পারবে না এমন কোনো কিছু সেখানে দেওয়া হয়নি। তোমরা পারবে এরকম কিছুই দেওয়া হয়েছে, যেগুলো আমরা আলোচনা করেছি, ক্লাসে পড়িয়েছি সেগুলো থেকে। তো যাই হোক, আমরা আজকে ব্যাকরণের আলোচনা শেষ করি, তারপরে তোমাদের সঙ্গে কিছু খুঁটিনাটি কথা বলবো। আমি যে স্ক্রিন শেয়ারে যাচ্ছি, তোমরা একটু খেয়াল রেখো। আমরা গত ক্লাসে যে স্বরধ্বনি সম্পর্কে কথা বলেছি, আজকের ক্লাসে আমরা আরো এই বিস্তৃত বিষয়ের দিকে যাবো। সেটা হচ্ছে এইখানে যে স্বরধ্বনির পরেই আজকে ব্যঞ্জন ধ্বনির আলোচনা। আমাদের বাংলা ভাষায় দুই ধরনের ধ্বনি আছে, আমরা যে এক স্বরধ্বনি, যে ধ্বনি উচ্চারণের সময় মুখের কোথাও আটকায় না, মুখের কোথাও বাধা পায় না। আর একটা আছে, আমরা বলছি যে ব্যঞ্জন ধ্বনি, যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় আসলে মুখের মধ্যে বাধা পায়। এখন বিবেচনার বিষয় হচ্ছে কোথায় কোথায় বাধা পাচ্ছে সেই জায়গাটা। দেখো, আমরা যে স্বরধ্বনির যে ছকটা তোমাদেরকে দেখিয়েছিলাম, এখানে সেই উচ্চতা অনুযায়ী আলোচনা দেওয়া আছে যে কোনটা কখন কিভাবে উচ্চতা তুলছে। যাই হোক, আমরা এই ব্যঞ্জন ধ্বনির দিকে চলে যাই। তোমরা দেখো, পিডিএফটা কিন্তু বেশ বড়, আমি তোমাদেরকে বাকিয়ে দিয়েই পড়াচ্ছি। তো এতটুকু তোমাদের মাথায় থাকতে হবে যে সব তো পড়াচ্ছি না, যেটা গুরুত্বপূর্ণ সেটাই তোমাদেরকে আমি পড়াচ্ছি, তোমাদের জন্য যেটি প্রয়োজন। দেখো, এখানে এই বিভিন্ন ধরনের কার্ডের নির্দিষ্ট সম্পর্কে আলোচনা আছে। দেখো, এই ক বর্গীয় বর্ণ, চ বর্গীয়, ট বর্গীয়, ট বর্গীয়, এরকম এই বর্ণনাগুলো তোমরা একটু ভালোভাবে দেখে নিবে, তাহলে তোমাদের প্রস্তুতির জন্য সুবিধা হবে। বিশেষ করে আমি যখন এই ছকটা আলোচনা করবো, তখন একটি জানা থাকে, মানে এই ছকের আলোকে তোমরা এটা করতে পারবে, এখানে বেশ কিছু তথ্য তোমরা পেয়ে যাবে। দেখো, এখানে সার্বিকভাবে আমাদের যে 39টি ব্যঞ্জন বর্ণ আছে, তার সবগুলো নেই, অল্প কিছু এখানে দেয়া আছে। 25টা ব্যঞ্জন বর্ণ ক থেকে ম পর্যন্ত আমরা বলি, তাই না? এই ক থেকে ম পর্যন্ত যে বর্ণগুলো আমাদের আছে, আমরা বলছি যে এগুলো হচ্ছে আসলে এই 25টা ব্যঞ্জন বর্ণ। এর মধ্যে আমরা 25টা ব্যঞ্জন ধ্বনি পাই। এই ধ্বনিগুলো আসলে উচ্চারিত হয় মুখের এক এক জায়গা থেকে, এক এক জায়গায় লেগে উচ্চারিত হয়। যেমন এই কণ্ঠতে, তোমরা প্রথম ছবিটা খেয়াল করো, জিহ্বা তোমার কণ্ঠতে লেগে উচ্চারিত, এবং এই পাঁচটা মানে মুটা হয় ক খ গ ঘ ঘ। ক উচ্চারণ করার সময় জিহ্বা স্পর্শ করে কণ্ঠ, এটি উচ্চারণ করার সময় স্বরতন্ত্রী কিছুটা কম কাঁপে, এই জন্য এটাকে বলা হয় অঘোষ বর্ণ। দেখো, স্বরতন্ত্রী কম্পনের ভিত্তিতে ভাগ করা হয়েছে দুই ভাবে, একটা হচ্ছে অঘোষ, একটা হচ্ছে ঘোষ। যে এখানে উচ্চারণ করার সময় স্বরতন্ত্রী কম কাঁপে সেটি হচ্ছে অঘোষ, আর যেটি উচ্চারণ করার সময় বেশি কাঁপে সেটা হচ্ছে ঘোষ। আবার এর মধ্যে ছোট ছোট ভাগ আছে, সেটা কি? সেটা হচ্ছে স্বরতন্ত্রী কম কাঁপছে, ঠিক আছে, কিন্তু কতটুকু বাতাস প্রবাহিত হচ্ছে সেটাকে অল্প নাকি বেশি, তার ভিত্তিতে হয়ে গেছে অল্প প্রাণ এবং মহাপ্রাণ। দেখো, আমরা বলছি ক হচ্ছে অল্প প্রাণ। ক উচ্চারণ করতে গেলে মুখ দিয়ে বাতাস কম বের হয়, খ উচ্চারণ করতে গেলে মুখ দিয়ে বাতাস বেশি বের হয়, এবং ক খ দুইটাই উচ্চারণ করতে গেলে স্বরতন্ত্রী কম কাঁপে, এই জন্য এটা অঘোষ। গ উচ্চারণ করতে গেলে মুখ দিয়ে বাতাস কম যায় এবং স্বরতন্ত্রী চাপে বেশি, সেজন্য এটি হচ্ছে ঘোষ অল্প প্রাণ। খ উচ্চারণ করতে গেলে দেখো বাতাসও বেশি প্রবাহিত হচ্ছে, স্বরতন্ত্রীও বেশি কাঁপছে, সুতরাং এটি হচ্ছে ঘোষ মহাপ্রাণ। আর উচ্চারণ করতে গেলে স্বরতন্ত্রী বেশি কাঁপছে, আবার বাতাস তোমার নাক দিয়েও বের হচ্ছে। আমাদের উচ্চারণ করতে গেলে বাতাসটা বরং নাক দিয়ে বেশি প্রবাহিত হয়। এর হচ্ছে এই ছকটা পড়ার নিয়ম। একই ভাবে তোমরা বাকি বর্ণগুলোকেও পড়তে পারো, যেমন চ ছ জ ঝ, উচ্চারণ হচ্ছে বাদ, এবং একই গুলো তোমরা বর্ণন করা হয় ডবল বর্ণ। এই বন্ধীয় যেগুলো আছে সেগুলো মূর্ধা থেকে উচ্চারিত হয়। ত থ দ ধ দ জ ন, এর উচ্চারণ
স্থান হচ্ছে দন্ত বা দাঁত। এগুলো তো বা দাঁতের সঙ্গে লেগে উচ্চারিত হয়, জিহ্বা দাঁত স্পর্শ করে। এবং প, ফ, ব, ভ, ম এগুলো হচ্ছে ঠোঁট থেকে উচ্চারিত হয়। আমরা এই যে এই 25টা বর্ণ দেখছি, এগুলোকে বলা হয় স্পর্শ ব্যঞ্জন বা স্পর্শ ধ্বনি। কেন? কারণ যে এগুলো ঠিক আমাদের মুখে নির্দিষ্ট জায়গায় জায়গায় লেগে লেগে উচ্চারিত হচ্ছে, সেটা হচ্ছে স্পর্শ। এই স্পর্শ ব্যঞ্জন গুলো ছাড়াও আমাদের আরো বেশ কিছু বর্ণ আছে। আমি যদি তোমাদেরকে সিরিয়ালে আমাদের কোথায় আছে সেই বর্ণগুলো একটু দেখাই। ক, খ, গ, ঘ, ঙ থেকে শুরু করে একদম সবগুলো এই যে এখানে আছে, এখান থেকে যদি দেখাই, আমরা এই ক্যাটাগরিতে দেখো 4, 5, ম পর্যন্ত 25টা করে ফেলেছি। তারপরে দেখো অন্তস্থ জ, র, ল। এখানে যদি 5টা 5টা করে সাজানো হয়েছে, তবে আমি তোমাদেরকে আরেকটু ছোট করে পড়াবো। অন্তস্থ জ, র এবং ল, খেয়াল করে দেখো এই তিনটা হচ্ছে বর্গীয় বর্ণের পরে। তো এগুলোকে বলা হয় অন্তস্থ ধ্বনি বা অন্তস্থ বর্ণ। অন্তস্থ জ, র এবং ল। র উচ্চারণ করার সময় আমাদের জিহ্বা একটু বেশি কাঁপে। খেয়াল করে দেখো, তোমরা নিজেরাই র উচ্চারণ করে দেখো। র উচ্চারণ করতে গেলে জিহ্বাটা একদম কাঁপছে, কম্পিত হয়। এই জন্য এটাকে বলা হয় কম্পন জাত ধ্বনি। কম্পন মানে হচ্ছে কাঁপা, জাত মানে হচ্ছে সৃষ্টি হওয়া। যে এখানে উচ্চারণ হয় কম্পনের থেকে, সেটি হচ্ছে কম্পন জাত ধ্বনি। ল, ল উচ্চারণ করার সময় কি হয়, আমাদের জিহ্বার দুই পাশ দিয়ে বাতাস বের হয় এবং বেশ জোরেই বের হয়। এটাকে বলা হয় পার্শ্বিক ধ্বনি, মানে পার্শ্ব থেকে যে বাতাস বের হয়। বয় আকার তালব্য বয় সংযুক্ত রেপ, পার্শ্ব বা বফলা যাই বলি। এই পার্শ্বিক ধ্বনি হচ্ছে ল, অন্তঃস্থ জ, র, ল। তারপরে যদি দেখো তিনটা স আছে আমাদের, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স। এই তিনটা স উচ্চারণ করে দেখো যে শীষের মতো আওয়াজ বের হয়। তালব্য স, মূর্ধন্য স, দন্ত স। এগুলোকে বলা হয় শীষ ধ্বনি। হ, এই তিনটা এবং হ, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ, এই চারটাকে একসঙ্গে বলা হয় উষ্ণ ধ্বনি। কারণ এগুলো উচ্চারণ করার সময় মুখ দিয়ে গরম বাতাস প্রবাহিত হয়। টয় বিন্দু র এবং ভয় বিন্দু র তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই র এবং র, এই দুইটাকে বলা হয় তাহন জাত ধ্বনি। কারণ এগুলো উচ্চারণ করতে গেলে তোমার জিহ্বাটাকে মূর্ধ পর্যন্ত নিতে হয়। এই যে ড এবং ধ দেখতে পাচ্ছ, এই দুইটা উচ্চারণ করতে হয় মূর্ধ থেকে, তাই না? এই দুইটা যেখান থেকে উচ্চারিত হয় সেখানে তোমাকে নিয়ে যেতে হয় এবং জিহ্বা সজোরে ফিরে আসে। এই দুটাগুলোকে বলা হয় কারণ জাত ধ্বনি। একটাতে অল্প বাতাস বের হয় আর একটাতে বেশি বাতাস বের হয়। র এবং খ। অন্তস্থ অ, এটাকে বলা হয় পিচ্ছিল ধ্বনি বা পিচ্ছিল স্বর। অন্তস্থ অ যেখানে থাকে সেখানে স্বরটা একটু পিছলে যায়। আমরা বলছি যে সে যায়, আমি আহ, আমি যাই, আর সে যায়। এটা পুরোপুরি একটা পূর্ণাঙ্গ স্বর না, আবার আর একটা অর্ধস্বরের মতো। অন্তঃস্থ তোমার বিভিন্ন নামে বলা হয়। ওই যে বিচ্ছিন্ন স্বর, অর্ধস্বর, ইংরেজিতে বলা হয় গ্লাইড, অশ্রুতি, এরকম বিভিন্ন নামে বলা হয়। বাকি যে চারটা বর্ণ আছে দেখো, খলত্ব, অনুস্বার, বিসর্গ এবং চন্দ্রবিন্দু, এগুলো আসলে শব্দের শুরুতে ব্যবহৃত হয় না। আরো কিছু কিছু বর্ণ আমাদের আছে যেগুলো শব্দের শুরুতে আমরা ব্যবহার করি না। তবে এই চারটাকে আমরা একদম স্পেসিফিক বলতে পারি, এগুলো একদমই অন্য বর্ণের সঙ্গে লেগে তারপরে ব্যবহৃত হয়। কারণ এগুলো আসলে ওই যে প্রত্যেকটা ব্যঞ্জনের মধ্যে যে একটা করে অধ্বনি আছে। আমরা যে ক বলতে পারছি, খণ্ডতকে তুমি কিন্তু ওভাবে উচ্চারণ করতে পারবে না। খণ্ডত জন্ম থেকেই হচ্ছে ত এর নিচে হসন্ত দিলে যেরকম রূপ হয় সেই রকম। কিরকম? আমরা যদি লিখি মৎস্য, ম খণ্ডত দন্তস্ব জফলা, এটা যেরকম শোনা যাবে, ম কয়ের নিচে একটা হসন্ত দিয়ে দন্তস জফলা দাও, দেখো শুনতে তোমার কোনো পার্থক্য লাগবে না। সুতরাং এগুলো হচ্ছে কিছুটা অর্ধস্বর, মানে এগুলোর মধ্যে একটা যে স্বর থাকে, স্বরে অযুক্ত থাকে, সে স্বরে ওটা নেই। অনুস্বার, ময়ের নিচে হসন্ত দিলে তুমি অনুস্বারের উচ্চারণ পাবে, হয়ের নিচে হসন্ত দিলে তুমি বিসর্গের উচ্চারণ পাবে। চন্দ্রবিন্দু আমাদের প্রতিটা বর্ণের উপরেই ব্যবহৃত হতে পারে। চন্দ্রবিন্দু যেই বর্ণের উপরে বসে সেই বর্ণের উচ্চারণ নাসিক্য হয়ে যায়, নাক দিয়ে সেই বর্ণের উচ্চারণ প্রবাহিত হয়। এই হচ্ছে আমাদের 39টা ব্যঞ্জন বর্ণের পরিচয়।
এগুলোর উচ্চারণের মধ্যে তোমরা বেশ কিছু পার্থক্য দেখতে পাবে, যেমন দুইটা, একটা বর্গীয় জ এবং অন্তঃস্থ জ, এই দুইটার মধ্যে একই রকম উচ্চারণ আছে। তিনটা স, কিন্তু এর আমরা দুইটা কিছু উচ্চারণ পাই, একটা হচ্ছে স এর মতো, আর একটা হচ্ছে স এর মতো, মানে চ না কিন্তু স, স, এরকম একটা উচ্চারণ আমরা পাই। এই হচ্ছে আমাদের ব্যঞ্জন ধ্বনি সম্পর্কিত কথা। আরো বলা যায়, কিন্তু আমি তোমাদেরকে একটু সংক্ষেপে বললাম। আমি একটু আগের ক্লাসের দিকে ফিরে আসি। আগের ক্লাসে আমরা কি করেছি, যারা বিশেষ করে গত ক্লাসে উপস্থিত ছিলে তাদের জন্য একটু আরেকবার দেখানো। সে হচ্ছে, আমি গত ক্লাসে এই বাকযন্ত্রের পরিচয় করেছি। বাকযন্ত্র বা বাক প্রত্যঙ্গ আমাদের এই মানব দেহে কথা বলতে গেলে, আমরা কথা উচ্চারণ করতে গেলে বা ধ্বনি উচ্চারণ করতে গেলে যেসব অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করি সেগুলো হচ্ছে বাকযন্ত্র। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো, আমি বলেছি সচিত্র বাকযন্ত্রের পরিচয় দিচ্ছে, তাই না? এই সংক্ষিপ্ত বাকযন্ত্রের পরিচয়ের ক্ষেত্রে তোমাদের মনোযোগ যেন থাকে যে অন্তত এই ছবিটা যাতে তোমরা উপস্থাপন করতে পারো। মানে এখানে এই বাক প্রত্যঙ্গ গুলো একদম বেশ ভালোভাবে দেয়া আছে। যদিও এখানে ফুসফুসের কথা লেখা নেই, তবে তোমরা চাইলে নিচে ফুসফুসটা লিখে দিতে পারো। ফুসফুস, স্বরতন্ত্রী, গলনালী, আলজিভ, কোমল তালু, উপরের ঠোঁট, দাঁত সবই এখানে আছে। সচিত্রান্ত বলতেছি এই জন্য আমি তোমাদেরকে আরেকবার এই জায়গাটা দেখিয়ে দিলাম, যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো। কিংবা আমরা যে বলেছি ছক আকারে তোমরা শিখবে, স্বরধ্বনির ক্ষেত্রে এই হচ্ছে ছকটা, এবং এই ছকের ব্যাখ্যা হচ্ছে এই যে এই জায়গাগুলো, স্বরধ্বনির শ্রেণীবিন্যাস, এই সংবৃত স্বরধ্বনি, অর্ধ সংবৃত স্বরধ্বনি, তোমরা এখানে সবগুলো পেয়ে যাবে। ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রেও একই ব্যাপার। আমরা ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে দেখেছি একটু আগে, যে তোমরা এই জায়গাটা থেকে দেখবে যে ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ রীতি ক থেকে ম পর্যন্ত, এই 25টা বিশেষ করে তোমরা গুরুত্ব দিয়ে দেখবে। ক থেকে ম পর্যন্ত, এই ক থেকে ম পর্যন্ত বর্ণগুলো যে 5টা বর্গ আছে, সেই 5টা বর্গের বিন্যাসটা তোমরা একটু ভালো করে দেখে নিবে। এ হচ্ছে তোমরা ঠিক কোন কোন জায়গায় ফোকাস করবে এইখানে। আর ব্যাকরণে যেহেতু আসলে বাড়ি বলার মতো তেমন কিছু নেই, তোমরা বানিয়ে কি বলবে ব্যাকরণে, এই সেক্ষেত্রে অল্প লিখেও ভালো নাম্বার পাওয়ার একটা সুযোগ আছে। অল্প লিখে ভালো নাম্বার পাওয়া, এই যে দেখো এখানে জিভের অবস্থান দিয়ে দেওয়া হয়েছে। এই যে জিভের অবস্থান গুলো এখানে দেওয়া হয়েছে, তোমরা চাইলে যদি ব্যঞ্জন ধ্বনির আলোচনা আসে এগুলো তোমরা উপস্থাপন করতে পারো। বিশেষ করে এই যে কোন কোন ধ্বনি উচ্চারণের সময় জিভের অবস্থান কেমন থাকছে, তোমাদের যদি এই ক থেকে ম পর্যন্ত এগুলোর মধ্যে মিলে যায় তাহলে তোমরা উপস্থাপন করতে পারো। আমি বলছি উপস্থাপন অনেকভাবে করা যায়, তোমরা তোমাদের সময়, নাম্বার, এগুলো দেখে তারপরে তোমরা কি করবে যে কতটুকু তোমরা লিখবে সেখানে। আমাদের ধ্বনিচাত্রিক আলোচনা আমরা এখানে শেষ করতে চাই। আমরা এর পরে ফিরে যেতে চাই যে আমাদের সাধু এবং চলিত ভাষা কেন্দ্রিক আলোচনা আছে। আমি তোমাদেরকে চাইলে এখান থেকে আরো অনেক কিছুই বলতে পারি, যেহেতু তোমাদের সামনের পরীক্ষা, এখন আর তোমাদেরকে আমি অন্য কথা না বলি, সরাসরি আমরা কাজের কথাতেই থাকি আর অন্যদিকে না যাই। এই যে আমরা এখন একটু সাধুরীতি এবং চলিত রীতি সম্পর্কে জানবো। তোমরা নিশ্চয়ই বাংলা সাহিত্যের ইতিহাসের আলোচনা প্রসঙ্গে শুনেছ যে আমরা বলেছি যে মধ্যযুগ থেকে আধুনিক যুগ যখন আসছে, 1800 সাল, আমরা যে এই সালটাকে, কিংবা আমাদের যারা ইতিহাসবিদ আছেন তারা যে এই সালটাকে একটা মাইল ফলক হিসেবে ধরেছেন যে আমরা মধ্যযুগ থেকে আধুনিক যুগে যাচ্ছি। এই মাইল ফলকটা নির্ধারিত হয়েছে ওই শ্রীরামপুর মিশনের ছাপাখানা, কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজ, সেখানে বাংলা চর্চা, বিশেষ করে বাংলা গদ্যের চর্চা, একে কেন্দ্র করে। আশা করি তোমাদের সবার মনে আছে। আমাদের এই সাধু চলিত ভাষার সাথে ওই সময়টা খুব গভীরভাবে যুক্ত। 1800 সাল, 1800 সালের আগের সালগুলো, কিংবা বিদ্যাসাগরের কথা তোমাদেরকে যে আমি বলেছি 1850-এর দিকে, এগুলো আসলে একই সঙ্গে যুক্ত। তারা সাধুরীতি হচ্ছে আমাদের সেই বাংলা গদ্য রীতি, যাকে আমরা বলেছি যে আধুনিক যুগে এসে বিস্তার লাভ করেছে। নিশ্চয়ই তোমাদের মনে আছে কিংবা মেলাতে পারবে। আধুনিক যুগে এসে আমরা বলছি ফোর্ট উইলিয়াম কলেজ, তারা চিন্তা করছে যে বাংলা সাহিত্যিক তো কেমন হবে, তারা যে লিখবে, তারা যে ইংরেজদেরকে শেখাবে, শেখানোর জন্য তো কোনো নমুনা নেই। তখন তারা কি করলো, তখন তারা ওই যে একদল পুঁজিদের নিয়োগ দিল। তোমাদের নিশ্চয়ই মনে আছে, রামরা বসু, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কর, গোলকনাথ শর্মা, তারিণীচরণ মিত্র, এইরকম কয়েকজনের নেতৃত্বে তারা কাজ শুরু করলো। ফোর্ট উইলিয়াম কলেজে তারা যুক্ত হলো।
এবং তাদের লেখার যে বৈশিষ্ট্য, এক দলের লেখায় আরবি ফার্সি বেশি ছিল, আরেক দলের লেখায় সংস্কৃত বেশি ছিল। ওই যে যেই দলের লেখা সংস্কৃত বেশি ছিল, তাদের লেখাই তো শেষ পর্যন্ত আসলে টিকে গেছে। তোমাদের নিশ্চয় মনে আছে, রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়ে আমাদের বাংলা সাহিত্যে এই সাধু গদ্য রীতি টিকে গেছে। মানে সংস্কৃত ভাষা একটা প্রাধান্য লাভ করা যেই গদ্য, সেই গদ্য আমরা তাকেই বলছি সাধু। দেখো, আমরা যে আলোচনাগুলো করছি সাধু এবং চলিত, এই দুইটাই হচ্ছে আমাদের কিসের আলোচনা? বাংলা লেখনীতি সম্পর্কিত আলোচনা। মুখের ভাষা নিয়ে আমরা কথা বলছি না। মুখের ভাষা আমাদের ওই, যখন বাংলায় কেউ কিছু লিখতো না তখনও মানুষ কথা বলতো, যখন মানুষ গদ্য লিখছিল তখনও মানুষ কথা বলতো, যখন মানুষ এই যে গদ্য কেমন হবে, সংস্কৃত অনুসারী হবে না আরবি ফার্সি অনুসারী হবে, তখনও সাধারণ মানুষের মানুষ কথা বলছে, দিন যাপন করেছে। আমরা বলছি লেখনীতির ক্ষেত্রে কোন ভাষা ব্যবহার করা হবে। আমাদের যে আমাদের যারা এই ভাষা বিষয়ক কিংবা ব্যাকরণ বিষয়ক সমালোচক ছিলেন, তাদের সেই সম্পর্কিত চিন্তাগুলো আমরা জানার চেষ্টা করছি। 1800 সালের পর থেকে যে বাংলা সাধু এই গদ্য রীতি আমরা বলছি চালু হয়ে গেছে, এটি আসলে ওই উইলিয়াম কলেজের পণ্ডিতের হাত ধরে পরবর্তীতে বিস্তৃত এবং সংস্কৃত হয়েছে। এর চূড়ান্ত বা সমৃদ্ধির চূড়ান্ত রূপ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বলেছিলাম যে বিদ্যাসাগরের লেখায় প্রথম ওই লিখে লিখে মনের ভাব প্রকাশ করাটা অনেকটা সহজ ভাবে প্রকাশিত হয়েছে। তার আগে রামমোহন রায়ের লেখা সংস্কৃত অনুসারী ছিল, কিন্তু কিছুটা কঠিন। তোমার ওই কোথাও কোনো বিরাম চিহ্ন নেই, কোথায় থামতে হবে কোথায় থামতে হবে না, এই জায়গাগুলো ভালোভাবে দেখানো ছিল না, যার কারণে একটা জটিলতা তৈরি হয়ে গেছে। কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখায় ওই জটিলতা ছিল না। তিনি লেখালেখি শুরু করেছেন যখন, তখন কিছুটা ছিল। তো এই পরবর্তীতে তিনি তা কাটিয়ে উঠতে পেরেছেন, তিনি বিরাম চিহ্ন প্রয়োগ করেছেন। এবং তার হাত ধরে যেই একটা লেখ্য গদ্যরীতি তৈরি হয়েছে, তা না সংস্কৃত না বাংলা, আমরা এটাই বলছি সাধু গদ্যরীতি। মানে তুমি লিখছো বাংলা, তুমি বলছো বাংলা, কিন্তু ওই নিয়ম অনুসরণ করে সংস্কৃত ভাষা নিয়ে এই যে আমরা এত কথা বলছি, তোমরা নিশ্চয়ই জানো সংস্কৃত ভাষা বেশ আমাদের জন্য কঠিন, উচ্চারণ করা কঠিন, এবং সেখানে নিয়ম নীতি বেশ কঠিন ভাবে মানা হয়। তুমি চাইলেই যে কোনো ভাবে উচ্চারণ করতে পারবে না, তুমি চাইলেই যে কোনো ভাবে লিখতে পারবে না, তোমাকে বেশ কিছু নিয়ম নীতি মেনে চলতে হবে। এই কথাগুলোই এখানে আছে। তা আমরা উপন্যাসের আলোচনার ক্ষেত্রে বলেছিলাম যে এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে গদ্যকে প্রতিষ্ঠিত করে গেছেন, বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথের হাতে সেই গদ্য আরো বেশি প্রসার লাভ করেছে। উপন্যাসিক লেখায় ওই সময়ে অন্য যারা লেখালেখি করেছেন তাদের প্রত্যেকেই সাধু গদ্য রীতিতে লেখালেখি করতেন। তাদের কাছে ওই মান, মানে বাংলা ভাষায় লিখবেন বলতেই ছিল সাধু গদ্য রীতি। সেই সময়ে 1858, 1857 এই সময়গুলোতে এসে আমরা কি দেখতে পাই যে মানুষের মুখের ভাষাকে সাহিত্যের ভাষা করার একটা প্রবণতা। আমরা প্রসঙ্গক্রমে আলালের ঘরের দুলাল কিংবা ওই কালীপ্রসন্ন সিংহের প্রথম কাঁচার নকশা উপন্যাস, এগুলোর কথা বলতে পারি। এই দুইটা উপন্যাস কিন্তু সমসাময়িক কালে খুব একটা প্রভাব বিস্তার করতে পারেনি। ওই সময় দেখা গেছে যে মানুষ বলেছে যে এইটা কি, এই ভাষায় বই লেখা যায়, এই ভাষা, এই আলাদা ভাষা এবং নতুন ভাষার নমুনা এখানে আছে, তোমরা এখানে চাইলে লিখে নিতে পারো। এই যে প্যারিচাঁদের আধুনিক ভাষা এবং উত্তম বেচার নকশার ভাষা, দেখো আমি তোমাদেরকে নমুনাগুলো দেখাচ্ছি। তোমরা এটা পড়লে তোমাদের কাছে বরং মনে হবে যে আমাদের কথার কাছাকাছি। দেখো, এই যে আলালের ঘরে দুলালের একটা উদ্ধৃতি এখানে আছে, আমি পড়ে শোনাচ্ছি। বলছে, রবিবারে কুঠিওয়ালারা বড় ঢিলে দেন, হচ্ছে হবে খাচ্ছি খাবো বলিয়া অনেক বেলায় স্নান আহার করেন। তাহার পরে কেহ বা বড়ে চেপেন, কেহ বা তাস পেটেন, কেহ বা মাছ ধরেন, কেহ বা তবলায় চাঁটি দেন, কেহ বা
সে তার লইয়া পিড়িং পিড়িং করে। দেখো আমাদের এখনকার ভাষার সঙ্গে কিন্তু তোমরা একটা দূরত্ব পাবে না, শব্দগুলো জানা থাকলে বরং এটি অনেক বেশি কাছের মনে হবে। কিংবা হুতুম প্যাঁচার নকশাতে কালীপূজনের শিখতে হচ্ছে আজ নীলের রাত্রি, তাতে আবার শনিবার, শনিবারের রাত্রিরে শহর বড় গুঞ্জান থাকবে, পানের ঝিলির দোকানে বেল লণ্ঠন আর দেওয়ালগিরি জ্বলছে, কুলকুলে হাওয়ার সঙ্গে বেল ফুলের গন্ধ কুলকুল করে বেরিয়ে যেন শহর মাতিয়ে বলছে। এখন মনে হচ্ছে না যে আমাদের একটা সময়ের ভাষা, কিন্তু সেই সময়ে আমরা বলছি 1850-60 ওই সালের দিকে এই ভাষাগুলোকে মানুষ বলেছে যে এই ভাষায় লিখতে মানুষ সাহিত্য, কিন্তু বাংলা ভাষার জাত ডুবানোর একটা চেষ্টা। এইভাবে এই এই দুটো উপন্যাসের ভাষাকে সমসাময়িক কালের যারা তোমার বিদগ্ধজন ছিলেন, যারা লেখালেখি তারা অস্বীকার করেছেন, তারা এগুলো গ্রহণ করেননি। তারা বলেছেন যে লেখা হবে সংস্কৃত অনুসারে। যেমন এই যে আরেকটু উপরের দিকে তোমরা যদি তাকাও, এই পৃষ্ঠার উপরে আছে বিদ্যাসাগরের সীতার বনবাস, সেখান থেকে একটা জায়গা, এই যে সীতার বনবাস, সেখান থেকে একটা জায়গা আমাদের এই আলোচনাতে অন্তর্ভুক্ত করা হয়েছে। দেখা বলছে যে লক্ষণ বলিলেন, লক্ষণ রাম লক্ষণের কথা বলা হচ্ছে, সেই সীতা রাম লক্ষণ তাদের কথা বলছেন। আর যে এই সেই জন্মস্থান মধ্যবর্তী প্রশ্রবণগিরি, শব্দগুলো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আর যে বলে যে সম্বোধন করা হচ্ছে, এই যে ঠিক মানুষরা সাধারণত মানুষকে এইভাবে আর যে বলে সম্বোধন করে না কথা বলার সময়, বা এই সেই জন্মস্থান মধ্যবর্তী প্রশ্রবণগিরি, প্রশ্রবণ মানে ঝর্ণা, গিরি মানে পাহাড়, বলছি যে এই সেই প্রশ্রবণগিরি, এই গিরির শিখর দেশ আকাশপথে সতত সঞ্চরমান জলধর মন্ডলের যোগে নিরন্তর নিবিড় নিবিড়ায় অমৃত। শব্দগুলোর দিকে খেয়াল করলে তোমরা বুঝতে পারছো যে এগুলো অনেক বেশি সংস্কৃত অনুসারী শব্দ। এই শব্দগুলো সংস্কৃত থেকেই তিনি নিয়েছেন, শুধু কিছুটা ভেঙে ভেঙে উপস্থাপন করেছেন। সংস্কৃত যেখানে বেশি সমাসবদ্ধ, সেখান থেকে কিছুটা ভেঙেছেন, তারপরেও হচ্ছে এই তোমার ঘন সন্নিবিষ্ট কিংবা বন বাদল সমূহ হচ্ছে যে তোমার প্রসন্ন সলিলা, এই এই শব্দগুলো আসলে তোমার সমাজবদ্ধ শব্দ। সাধু ভাষা অনেক বেশি সংস্কৃতের অনুসারী ছিল, যার কারণে আমাদের এই ওই সময় যারা লিখতেন তারা ওই আরবি ভাষা কিংবা উদ্যমিক ভাষাকে প্রত্যাখ্যান করেছে। আমি বলছি যে শিক্ষণ পদ্ধতি মানে আমাদের বাংলাদেশ সাধুগত লেখা হচ্ছে, তার শুরুর দিকে কিভাবে সাধুগত প্রতিষ্ঠিত হয়েছে, এভাবে মানুষের হাতে হাতে লেখায় লেখায় দেখা যাচ্ছে যে সাধুগত বাংলা সাহিত্যে বিস্তার স্থান করে আছে। এই প্রক্রিয়া দীর্ঘদিন ছিল, প্রায় 100 বছর সাধুরীতির রাজত্ব ছিল। রাজত্ব শব্দটা জেনে শুনে ব্যবহার করছি, এবং তারপরেও রাজত্ব ছিল, তারপরেও অফিসিয়ালি বিভিন্ন কাজে তোমরা দেখতেছেন প্রচলিত ছিল। এমনকি এখনো পর্যন্ত আমাদের দেশের বিভিন্ন সরকারি কাগজপত্রে এই সাধুরীতিতে লেখা হয়, এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে এই ধরনের শব্দ ব্যবহৃত হয়, এখনো আছে বিভিন্ন জায়গায়। এটি হচ্ছে সাধুগুলির নমুনা। তাহলে এই সাধুরীতির জায়গায় বাংলা লেখার যেহেতু একটা হয়ে গেছে, একে পরিবর্তন করার কি প্রয়োজন ছিল? বলছে যে আসলে আমাদের লেখার ভাষা এবং মুখের ভাষার পার্থক্যটা অনেক বেশি। এমনিতেই তোমার লেখার ভাষা এবং মুখের ভাষার মধ্যে একটা একটা পার্থক্য থাকেই, অল্প কিছু হলেও পার্থক্য থাকে। কিন্তু আমাদের বাংলা ভাষার ক্ষেত্রে সেটা হয়ে গেছে দুস্তর ব্যবহার। কিভাবে? ওই যে সংস্কৃত তো কেউ কথা বলে না, অথচ সেই সংস্কৃত ভাষাকেই আমরা লেখার ভাষা হিসেবে নিলাম, আর কথা বলছি আমরা অন্য ভাষায়, বলছি প্রাকৃত ভাষায়। প্রাকৃতেরও পরিবর্তন হয়ে গিয়ে বাংলা হয়ে গেছে, সেই ভাষায় আমরা কথা বলছি। সুতরাং লেখন পদ্ধতি পরিবর্তন আনা খুব জরুরি হয়ে পড়েছে। তো এই প্রয়োজনীয়তা শুধু যে আমরা মনে করি তা না, এই প্রয়োজনীয়তার কথা আমরা সেই সময়ে বঙ্কিমচন্দ্র কিংবা সুনীল কুমার চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, তাদের সবার লেখার মধ্যেই পাই।
রবীন্দ্রনাথ এই বিষয়ে বেশ সচেতন ছিলেন। কিভাবে সাধু ভাষা এবং চলিত ভাষার রূপান্তর ঘটে গেছে এর একটা একটা প্রত্যক্ষ সাক্ষী হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। 1914 সালে চলিত ভাষা রীতিতে চলিত গদ্য রীতিতে লেখালেখি করেছিলেন এবং 1914 পর থেকে তিনি সাধু রীতিতে আনতেন। এরপরে তিনি সবই চরিত্র লিখেছেন। মানে রবীন্দ্রনাথ নিজেই ওই মুখের ভাষাকে বইয়ের ভাষায় আনার পক্ষে ছিলেন এবং আমরা বলবো যে জোরালো ভাবেই ছিলেন। এই জায়গাগুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ, যে কিভাবে একটা অঞ্চলের একটা ভাষা, লেখার ভাষা এবং মুখের ভাষা আলাদা হয়ে গেল। সেই মুখের ভাষায় যখন আমরা লিখছি না, তখন আমাদের বলছেন যে লেখার ক্ষেত্রে আসলে একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। মানুষ বলছে এক, আবার লিখছে আরেক। সুতরাং এর সমন্বয়ের চেষ্টা আমরা প্রমথ চৌধুরীকে দেখতে পাই। তিনি ওই 1914 সালে সবুজ পত্র পত্রিকা প্রকাশ করেছেন এবং সেখানে তিনি দেখিয়েছেন যে মুখের ভাষায় সাহিত্য লেখা কতটা সাবলীল হতে পারে। এর আগে আমাদের বাংলা ভাষায় যারা লিখেছে খুব একটা সাবলীল ছিল না, যদিও রবীন্দ্রনাথও সাধুরীতি লিখেছেন, বঙ্কিমও সাধুরীতি লিখেছেন, আবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও সাধুরীতি লিখেছেন। তোমরা যদি তিনজনের লেখা পড়ো, লেখার মধ্যে পার্থক্য অনেক বেশি আছে। রবীন্দ্রনাথের সাধু পড়লে মনে হবে খুব বেশি সাধু না, ওই কেবল ক্রিয়াপদ এবং সর্বনাম তাহারা যাহারা করিয়াছি খাইয়াছি এই ধরনের শব্দ বাদে তারা সমাজবদ্ধ শব্দ অনেকটা কমিয়ে দিয়েছিলেন, যে না এত কঠিন কঠিন সমাজবদ্ধ শব্দ লেখার প্রয়োজন নেই, কারণ বাংলায় আমরা আসলে অত বেশি সমাজবদ্ধ পদ ব্যবহার করি না। তারপরে দেখা যাচ্ছে তোমার তৎসম শব্দের প্রয়োগ অনেকটা কমিয়ে দিচ্ছে। এইভাবে ধীরে 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 আমাদের বাংলা ভাষায় সাধু লিপিটা বলা যায় যে তার উপযোগিতা হারিয়েছে। এই শুরু থেকেই কখনোই সাধু লিপিতে আমাদের এই বাংলা ভাষার ভাব প্রকাশের একমাত্র বাহন ছিল না, অনন্য বাহন হয়ে ওঠা তা হয়নি। সাধুরীতি মানুষ যারা সংস্কৃত ভালো জানতো তারাই বানান। রামমোহন রায় সংস্কৃত ভাষা যারা জানতো তাদের ভাষাকেই সাধু ভাষা বলেছেন। সুতরাং এর জন্ম থেকে বোঝা যাচ্ছে সংস্কৃতের সঙ্গে একটা গভীর যোগ আছে সাধু ভাষা। এই কারণে আমাদের সাধু ভাষার সঙ্গে চলিত ভাষার একটা বিস্তর পার্থক্য রয়ে গেছে। চলিত ভাষা কোনটা? যখন দেখা গেল যে আসলে আমরা লিখছি এক বলছি আরেক, তখন ওই যে প্রমথ চৌধুরী এগিয়ে আসতেন এবং তিনি তার অঞ্চলের মুখের ভাষা, তার অঞ্চল হচ্ছে নদিয়া। তো শুধু নদিয়া তো না, একটা ভাষা তো আর শুধু একটা অঞ্চলে থাকে না, আশেপাশের বিভিন্ন অঞ্চলের প্রভাব থাকে। নদিয়া, কৃষ্ণনগর, তারপর তোমার কলকাতার শিক্ষিত মানুষ, আমাদের এদিকের কিছুটা রাজশাহী অঞ্চল, এগুলো তো একসঙ্গে ছিল। ওই ভাগীরথী তীরবর্তী অঞ্চল বলা হচ্ছে এই অংশটি। তোমার এই অংশের ভাষাকে তিনি গ্রহণ করেছেন মান ভাষা হিসেবে, যাকে আমরা চলিত ভাষা বলি। যে যেই ভাষা চলে, যে ভাষায় মানুষ কথা বলে, তাই হচ্ছে চলিত ভাষা। তো প্রমথ চৌধুরী যখন এটি প্রতিষ্ঠিত করে ফেলতে পেরেছেন, তখন দেখা গেল যে সমগ্র বাংলাদেশে এই ভাষাকে গ্রহণ করা হচ্ছে। যেমনটা আমরা এখনো অনেকটা চলিত প্রভাবিত হয়ে প্রমিত ভাষা নির্ধারণ করি। আমাদের বাংলায় যে প্রমিত ভাষা আছে, অনেক বেশি তোমার এই চলিত রীতি, প্রমথ চৌধুরী প্রবর্তিত চলিত রীতি প্রভাবিত, যদিও অনেক জায়গায় থেকে সরে সরে এসে গেছে। আমরা বলছি যে লেখার ভাষার পার্থক্যটাকে আমাদের যারা সমালোচক ছিলেন তারা দূর করতে চেয়েছেন এবং সেই দূর করার স্বীকৃতি পান করে চলিত গদ্যলিপি তারা শুরু করেছেন। এখানে প্রমথ চৌধুরীর ভাষাও দেয়া, তোমরা নিশ্চয়ই পড়েছো সাহিত্য খেলায় প্রবন্ধ, ওখান থেকে একটা অনুভূতি দিয়ে দেওয়া হয়েছে। এই যে আমাদের সাধু রীতি এবং চলিত রীতি, এই সাধু চলিত এগুলো একটা মানে ভাষা, আমাদের বাংলা ভাষাকে প্রকাশ করার দুটা পদ্ধতি মাত্র, আর কিছু না। দুটা পদ্ধতির কথা আমরা বলছি। এখন এই দুইটা পদ্ধতির মধ্যে আমরা কমন বৈশিষ্ট্য হিসেবে যা দেখতে পাই সেই প্রসঙ্গে তোমাদের একটু দৃষ্টিকে আকর্ষণ করেছি। এগুলোর বৈশিষ্ট্য কি? তোমরা তো এই সাধু চরিত্র পড়ে পড়েই বড় হয়েছো, সাধু
অনেকগুলো উদাহরণ আমরা জানি, পড়ে পড়ে আমরা বড় হয়েছি। এখানে ওই একই জায়গা, তখন শুধু তোমরা নমুনা পড়নি যে এই বিশেষ করে সংস্কৃত শব্দ কিংবা ওই তোমার অনুসর্গ, এই তোমার অব্যয়, এগুলো উদাহরণ তোমরা তখন পড়নি। তখন আমরা জানতাম যে স্বাদুলিপি হচ্ছে লেখার ভাষা। স্বাদুলিপিতে কেউ কথা বলে না, স্বাদুলিপি বক্তৃতা এবং সংলাপে ব্যবহার করা যায় না। স্বাদুলিপির বৈশিষ্ট্য কি? যে স্বাদুলিপিতে ক্রিয়াপদের দীর্ঘ রূপ ব্যবহৃত হয়। আমরা বলি যে আমি যাইতেছি, তুমি খাইতেছ, এই ধরনের আমরা দীর্ঘ রূপ ব্যবহার করি। চলিত লিপিতে এর সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। স্বাদুলিপিতে আমরা তৎসম শব্দের প্রাধান্য দিতে পাই, যেমন এখানে উদাহরণ আছে প্রশ্রবণ, গিরি, নিরন্তর, স্বতন্ত্র। দেখো এখানে তৎসম শব্দের প্রাধান্য। তৎসম মানে কি জানো? বলো তো কি তৎসম মানে কি? তৎসম মানে আসলে আমি অনেকবার বলেছি, দেখি তোমরা বলো তো তৎসম মানে। শুনতে পাইনি, একজন মাইক্রোফোন আনমিউট করেছো কিন্তু কোনো আওয়াজ আসছে না। যেটা মনে হচ্ছে ওইটাই তোমরা বলো। হ্যাঁ, সংস্কৃত। তৎসম মানে হচ্ছে সংস্কৃত। ওই তৎসম মানে তার সমান, মানে সংস্কৃত ভাষার সংস্কৃতি সমান। হ্যাঁ, এই তৎসম শব্দের প্রাধান্য দেখা যায় সাধুগত রীতিতে। আমরা বারবারই বলছি যে সাধুগত রীতির সঙ্গে সংস্কৃত ভাষার এই যোগটা খুব গভীর, এবং শুরুর দিকে সবাই এটা স্বীকার করেছেন। যে রামমোহন রায়ের একটা বক্তব্য আমরা দেখেছি যে যারা সংস্কৃতে ভালো জ্ঞান রাখেন তারা যে এই ভাষাটা চর্চা করেছেন তাদের ভাষাকে সাধু ভাষা বলা হচ্ছে, সাধুজনের ভাষা, সাধু ভাষা। সুতরাং এর সঙ্গে তৎসম শব্দের একটা গভীর যোগ থাকবে, এটা অনুমান করা যায়। সে নিয়ম কানুন গুলো তৎসমের মানছে। যেমন সর্বনাম পদ গুলো ব্যবহৃত হচ্ছে, বলছে যে তাহার, যাহার, তাহারা, ইহারা, এই শব্দগুলো ব্যবহৃত হচ্ছে। উচ্চারটা আমরা চলিত রীতিতে দেখতে পাই, সংক্ষিপ্ত ভাবে ব্যবহৃত হয়। সেখানে বলা হয় তার, যার, তারা, এরা। আবার সাধুরীতিতে যেখানে তৎসম শব্দের প্রাধান্য, চলিত রীতিতে সেখানে তোমার তৎসমের বিপরীতে অন্য ভাষার শব্দের প্রাধান্য দেখা যাচ্ছে, হোক সেটা তদ্ভব, হোক সেটা বিদেশি, হোক সেটা দেশি, এই ধরনের শব্দের ব্যবহার বেশি হতে দেখা যায়। সংস্কৃতে অব্যয় পদে যেগুলো ব্যবহৃত হতো, সাধুরীতিতে আমরা দেখি যে সেই সব অব্যয় ব্যবহৃত হচ্ছে বরঞ্চ, তথাপি, তদ্রূপ। বরঞ্চ মানে বরং, তথাপি মানে তারপরেও, তবুও, আর তদ্রূপ মানে হচ্ছে সেরূপ, তেমন রূপ, এই টাইপের একটা কথা। এই যে তোমার এই শব্দগুলো দেখো, এগুলো সংস্কৃত শব্দ, এগুলো সংস্কৃত অব্যয় পদ্ধতিতেই ব্যবহৃত হচ্ছে বাংলা সাধুরীতিতে। অনুসর্গের ক্ষেত্রেও একই ব্যাপার। আমরা জানি যে হতে থেকেছে, এগুলো হচ্ছে অনুসর্গ, তাই না? বিভক্তি তো তোমরা পড়েছ। এই পঞ্চম বিভক্তি যেগুলো আছে, হতে থেকেছে কিংবা অনুসর্গের মধ্যে আমরা জানি যে এই হতে থেকেছে এগুলো আছে। সেই জায়গায় এগুলো তোমার অনেকটা সংস্কৃত অনুসারে ছিল। যেমন চেয়ে মানে হচ্ছে অপেক্ষা। আমি তোমার চেয়ে, আমি তোমার চেয়ে ভালো, এটা বলার জন্য কি বলছে? আমি তোমার অপেক্ষা কম, এই ধরনের শব্দ ব্যবহৃত হচ্ছে। তো এইটা ছিল একটা সময়, এখন আর নেই। তবে আমাদেরকে জানা, জেনে রাখতে হবে যে 1870, 1970 কিংবা 1950, এই 100-150 বছরের বাংলা আমরা সেই ইতিহাসটুকু জানছি, এবং ইতিহাসের অংশ হিসেবে সাধু চরিত্রকে আমরা জানছি। তারপরে কি বলছে যে আমাদের যে বাংলা বাক্যের যে একটা কমন প্যাটার্ন আছে, আমরা বলি যে বাংলা বাক্যের একটা রূপরেখা আছে। যেমন প্রথমে তোমার বলতে সাবজেক্ট, তারপরে অবজেক্ট, তারপরে ভার্ব। ইংরেজির ক্ষেত্রে যেটি ভিন্ন, ইংরেজিতে বলতে পারো সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে তোমার অবজেক্ট।
আই ইট রাইস, কিন্তু বাংলায় আমরা বলি আমি ভাত খাই। তো ওই যে কর্তা কর্মক্রিয়া, এই সিকোয়েন্সটা, এইটা তোমার অনুসরণ করা হতো সংস্কৃততে। চলিততে তুমি চাইলে এই একই ক্রমে নাও বলতে পারো, তোমার কোনো অসুবিধা নেই। আমি যদি বলি আমি ভাত খাই, তা না বলে ধরো আমি বললাম যে আমি ভাত খেয়েছি, এটা না বলে আমি বললাম যে হ্যাঁ আমি আমি খেয়েছি, তো আমি ভাত, বলা হয়ে গেল। আমরা চলিততে হুম, তো দেখো, আমরা চলিততে চাইলেই ইচ্ছা করে এই পদক্রমগুলো এদিক ওদিক করতে পারি, সাধনীকে আমরা সেই স্বাধীনতাটুকু দিতে পারি না। দেখো, আমি বৈশিষ্ট্য এবং পার্থক্য একই সঙ্গে আলোচনা করছি। যেটি সাধুরীতির বৈশিষ্ট্য, সেটি সাধুর সঙ্গে চরিত্রের পার্থক্য হিসেবে সূচিত হয়ে যাচ্ছে। এই বৈশিষ্ট্যগুলো ভালো করে জেনে রাখলে তোমার পার্থক্য লেখার বিষয়ই না। কিংবা তুমি যদি পার্থক্য ভালো করে মনে রাখো, এই বৈশিষ্ট্য লেখা কোনো বিষয়ই না। আর আরো ভালো কথা হচ্ছে, তুমি যদি এই বৈশিষ্ট্য এবং পার্থক্য দুটাই জেনে রাখো, সাধু ভাষা এবং চলিত ভাষা নিয়ে লিখতে বললে তুমি গড়গড় গড়গড় করে কয়েক বিষয় তোমার জানার অভাব হবে না, তথ্যের অভাব হবে না। দেখো, এরপরে আমরা যদি একটু তাকাই, এখানে বলছে যে সাধু লিপিতে বরং দীর্ঘ ও জটিল বাক্যের ব্যবহার হয়। যেটা জানো যে আমাদের বাক্য হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে সরল বাক্য, একটা হচ্ছে যৌগিক, একটা হচ্ছে জটিল। সরল বাক্যে একটাই কর্ম, একটাই এই কর্তা, একটাই ক্রিয়া থাকে সাধারণত, কারণ আমি ভাত খাই। তারপরে যৌগিক বাক্য কি, আমি ভাত এবং তরকারি খাই। এটাকে আমি বললাম যে এবং দিয়ে যুক্ত করে দিলাম, আমি ভাতও খাই আমি তরকারিও খাই, এটাকে একসাথে করে দিলাম, আমি ভাত এবং তরকারি খাই। কিংবা আমি ভাত অথবা তরকারি খাই, এবং ও আর এই ধরনের কিছু জিনিস দিয়ে আমরা এই যৌগিক বাক্য চিনতে পারি। আর জটিল বাক্য কোনটা? জটিল বাক্য হচ্ছে যে যদি তোমরা পড়ো তবে তোমরা ভালো করবে, এই ধরনের শর্ত জুড়ে দেয়া বাক্যগুলো, এগুলোকে বলা হয় জটিল বাক্য। তোমরা এগুলো ব্যাকরণে পড়ে এসেছো। এই জটিল বাক্যের বরং বেশি প্রয়োগ দেখা যায় সাধুরীতিতে এবং নির্ভর, একটার পর একটা বাক্য জুড়ে দিয়ে কথা বলা হচ্ছে। এতে করে আমাদের মতো আমরা যারা আছি, কিংবা এখন ওই সময়েও যারা পড়তো, যারা সংস্কৃত ভালো জানতো না, তারা বেশ একটা অসুবিধার মধ্যে পড়ে যেত ভাব অনুধাবনের ক্ষেত্রে। তারপরেও সাধু ভাষারও একটা সৌন্দর্য আছে। আর চলিত রীতি হচ্ছে এর উল্টা, চলিত রীতিতে সহজ সরল বাক্যের ব্যবহার দেখা যায়, এবং সেখানে তোমার যৌগিক বাক্যের ব্যবহার বা তুলনামূলক সহজ, সাধু রীতির তুলনায় তুলনামূলক সহজ। এবং আর কি বলছে দেখো, 8 নম্বর পয়েন্ট আমি যদি দেখাই, গুরু গম্ভীর প্রকৃতির শব্দ ব্যবহার। বুঝছো, সাধু রীতি যেহেতু সংস্কৃত ভাষা থেকে অনেক কিছুই ধার করে নিয়ে এসেছে, তো সংস্কৃত ভাষার মধ্যে একটা গাম্ভীর্যের ব্যাপার আছে। তোমরা যদি মন্ত্র দিকে তাকাও, মন্ত্রগুলো যে পড়া হয়, যখন মন্ত্র আবৃত্তি করা হয় বিভিন্ন শ্লোকগুলো, তখন খেয়াল করে দেখো যে কেমন যেন একটা গাম্ভীর্য আছে, শুনতেই ভালো লাগে, একটা মোহ তৈরি করে। ওই গাম্ভীর্যটা সাধুরীতির মধ্যে ছিল। সেখানে দেখো, ওই আমি যদি একটু ভাব গাম্ভীর্যের সঙ্গে উচ্চারণ করে ওই সীতার বনবাসের লাইনগুলো, তোমাদের কাছে বেশ ভালো লাগে, বুঝবো আর না বুঝবো, ওই গাম্ভীর্যটা ছিল। গুরু গম্ভীর শব্দ ব্যবহার করা, বিশেষ তোমার অক্ষয় এইসব পদের বেশি প্রয়োগ হতো সাধুগত রীতিতে। তুলনামূলক আমরা চরিত্র রীতিতে এগুলো কম পাই, সেখানকার বর্ণনাভঙ্গি হচ্ছে সাবলীল। সাধুগত রীতিতে সমাজবদ্ধ পদ বেশি ব্যবহৃত হতো, কিন্তু চরিত্র রীতিতে বা সমাসবদ্ধ পদ তুলনামূলক কম ব্যবহৃত হতো। মানে কম, যেগুলো অতি সহজ, যেমন বাবা ও মা, বাবা মা, সহজ সমাস, যৌগিক সমাস না। সাহিত্যে সমাসের জটিল জটিল রূপ ব্যবহৃত হতো, জটিল জটিল প্রকৃতি প্রত্যয় সাহিত্য শব্দ ব্যবহৃত হতো। আর চরিত্র রীতির তার হচ্ছে উল্টোটা ছিল। চরিত্র রীতি আমরা যদি একটু খেয়াল করি যে যেহেতু এটি কথ্য ভাষা কেন্দ্রিক ছিল, সুতরাং এই চরিত্র রীতি ছিল অনেকটা সাবলীল, সহজ, এবং এর মধ্যে এক ধরনের প্রাণবন্ত ভাব ছিল।
যে আমি যেই ভাষায় কথা বলছি সেই ভাষাতেই লিখছি, এর মধ্যে একটা প্রাণ ছিল। যে ওই সাধুরীতিতে এই ব্যাপারগুলো অনুপস্থিত ছিল কিভাবে? কারণ সাধুরীতিতে আসলে কেউ কথা বলে না, যার কারণে এটি তুলনামূলক জটিল হিসেবে, দুর্বোধ্য হিসেবে উপস্থাপিত হয়েছে, কিংবা এর মধ্যে প্রাণ ছিল না। কারণ সংস্কৃতিতে কেউ কথা বলে না, কত আর লিখে লিখে তুমি এর ভাব গাম্ভীর্য ধরে রাখবে? তুলনামূলক ভাবে সংস্কৃত হচ্ছে গুরু গম্ভীর, এবং একটু বলা হচ্ছে আভিজাত্যের অধিকারী। সংস্কৃত হচ্ছে তোমাদের যে বেছে বেছে চলে। তোমাদের যদি আমি আগে হিস্ট্রি বলি যে সংস্কৃত ভাষা এইভাবে সংস্কৃত নামটা পেয়েছে। সংস্কৃত ভাষাকে এই যে এই ধরনের যে দৈনন্দিন জীবনে ব্যবহৃত ভাষা, সেই ভাষার ছোঁয়াচ থেকে বাঁচানোর জন্যই সংস্কৃত ভাষা বলে একটা ভাষা তৈরি করা হয়েছে। বৈদিক ভাষাকে সংস্কার করে এই ভাষাটা তৈরি করা হয়েছে। সংস্কৃত এটা কিন্তু এর প্রকৃত নাম না, এটা একটা বানানো নাম, যে এই ভাষাটাকে সংস্কার করা হয়েছে। এবং ওই সংস্কার করে কি করা হলো, একদম তুলে দেখা হলো ওই ভাষা থেকে। এরপরে আর নতুন কোনো ভাষাই সৃষ্টি হয়নি। কারণ যেই ভাষা তোমার নতুন নতুন শব্দ যুক্ত না হবে, দৈনন্দিন জীবনে ব্যবহার উপযোগী তুমি শব্দ ব্যবহার করতে না পারবে, তখনই সেই ভাষাটা মৃত ভাষা হয়ে যায়, গ্রহণযোগ্যতা হারায় মানুষের কাছে, এবং এর ব্যবহার কমে আসে। তো সংস্কৃত ভাষার ক্ষেত্রে ব্যাপারটা তাই হয়েছে। সাধারণ মানুষ তো এর থেকে দূরে সরে গেছে, যেটাকে সংস্কার করে এর থেকে একদম সব ধরনের দৈনন্দিন জীবনের সমাজকে সরিয়ে দেওয়া হয়েছে। তখন ওই সংস্কৃত ভাষা মৃত ভাষায় পরিণত হয়ে গেছে। আমাদের বাংলা কিন্তু মৃত ভাষা না, সংস্কৃত এখনো টিকে আছে গবেষণায়, ধর্মগ্রন্থে, মানুষের চর্চায়। তবে এটি দৈনন্দিন জীবনে আর ব্যবহৃত হয় না। সেই হিসেবে আমরা দেখি যে ধীরে ধীরে সাধুগত রীতিরও গ্রহণযোগ্যতা কমে এসেছে মানুষের কাছে। এটি বরং একটি আহ অসার হিসেবে উপস্থাপিত হয়েছে। আমরা দেখি যে সেই জায়গাটা গ্রহণ করে নিয়েছে চলিত গদ্য রীতি। এখানে তোমরা একটা বড় তালিকা পাবে যে সাধু এবং চলিত পার্থক্য, বৈশিষ্ট্যগুলো যদি ভালো করে পড়ো, এই চলিত রীতি এবং সাধু রীতির পার্থক্য গুলো তোমাদের কাছে খুব সহজবোধ্য হয়ে যাবে। তোমরা দেখো, খুব বেশি জটিল না কিন্তু, মানে অল্প অল্প বিষয়, অল্প অল্প। আমরা সাধু ভাষায় চাইলেই বক্তৃতা কিংবা সংলাপ দিতে পারি না, কারণ এটি তো মুখের ভাষা না, এটাকে শুধুই স্পেশালি বানানো হয়েছে লেখার ভাষার উপযোগী করে। সেই জায়গায় চলিত ভাষাতে আমরা এই দুইটা সুযোগ সুবিধাই পেতে পারি। যেহেতু চলিত ভাষা ছিল মুখের ভাষা, সুতরাং আমরা চলিত ভাষায় চাইলে বক্তৃতা করতে পারি, চাইলে আমরা সংলাপ দিতে পারি, চাইলে আমরা প্রতিদিনকার কথা চালিয়ে দিতে পারি। তো এইসব কারণে আমরা সাধু এবং চলিত রীতির এই বৈশিষ্ট্যগুলো জেনে রাখতে চাই। কারণ সাধু এবং চলিত রীতি আমাদের বাংলা গদ্যের ক্ষেত্রে দুটি বিশিষ্ট রীতি। এখন যদিও চলিত রীতিটাই তোমার প্রভাব বিস্তার করে আছে, তারপরেও পরিবর্তন অনেকটা হয়ে গেছে। তোমরা কলকাতার বাংলা এবং এখনকার বাংলার ক্ষেত্রে এই পার্থক্যগুলো দেখতে পাবো। দেখো, এখানে আরো অনেক আলোচনা আছে। কোন কোন সংস্কৃতির কি ধরনের শব্দ ছিল, মানে সাধুগত রীতিতে কি ধরনের শব্দ, সেগুলো আমরা চলিত রীতিতে কিভাবে ব্যবহার করছি, চলিত রীতিতে এগুলোর রূপ যে পাল্টে গেছে, সেই জায়গাগুলো এখানে আছে। কিভাবে তুমি একটা প্যাসেজকে, একটা অনুচ্ছেদকে রূপান্তর করতে পারবে, সেই বর্ণনাগুলো এখানে আছে। তো আমরা তো এত দূর যাবো না। তোমাদের পরীক্ষার জন্য তোমরা এই সাধু ও চলিত গদ্য রীতির পার্থক্য, বৈশিষ্ট্য এবং এই যে এগুলো কি, এই সংক্রান্ত প্রাথমিক আলোচনা, এগুলো ভালো মতো একটু দেখে নেবে। তাহলে তোমাদের এই পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন হবে। ব্যাকরণের বিষয়গুলো আছে। তাহলে আমরা এই ব্যাকরণ থেকে তোমাদের যে বললাম যে বাকযন্ত্রের পরিচয়টা ভালো করে দেখবে। দেখো, আমরা বাকযন্ত্রের পরিচয়ের কথা বলছি, যে বাকযন্ত্রের পরিচয়টা তোমরা একটু ভালো করে দেখে নিবে। আর দেখে নিবে যে স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি ছকের আলোকে দেখা। মৌলিক স্বরধ্বনি যে 7টি আছে, তারপরে আমাদের যে ক থেকে ম পর্যন্ত যে ধ্বনিগুলো আছে ব্যঞ্জন ধ্বনি, সেগুলো উচ্চারণ স্থান রীতি। আর
ওই বাঘযন্ত্রের ক্ষেত্রে ছবিটা একটু ভালো করে দেখো, ঠিক আছে? ছবিটা দেখে যাতে ছবির আলোকে তোমরা ব্যাখ্যা করতে পারো। আর এখানে তোমরা সাধু চলিত আসলে একটা একটার সঙ্গে যুক্ত। তুমি যদি এই প্রথম দিকের আলোচনাগুলো পড়ো, দেখবে অনেকগুলো বৈশিষ্ট্য তুমি পেয়ে গেছো। এবং এখানকার আরো যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো পড়লে এই পার্থক্য তোমরা তৈরি করে ফেলতে পারবে, বা এই পার্থক্যগুলো পড়েও তোমরা চাইলে বৈশিষ্ট্য নির্ধারণ করে ফেলতে পারো। এগুলো একটার সঙ্গে একটা সংযুক্ত, একই জিনিস, একটা এখানে বৈশিষ্ট্য সেখানে এসে পার্থক্য হিসেবে চিহ্নিত হচ্ছে। বরং সাধুরীতির যা বৈশিষ্ট্য চরিত্র রীতির সঙ্গে তার পার্থক্য হয়ে যাচ্ছে, একটা একটা বিপরীত ধর্মী বৈশিষ্ট্য নিয়ে। এই তো আমাদের সাধু এবং চরিত্র রীতি সংক্রান্ত আলোচনা। তো আশা করি যে তোমাদের এই পাঠ সংক্রান্ত আলোচনাটা এখানে আমি শেষ করতে পারলাম। এইবার এসে আমি তোমাদেরকে একটু জিজ্ঞেস করবো যে আহ আগের বিষয়গুলো তোমাদের কতটুকু কি প্রস্তুতি নেওয়া হয়েছে? যে আমাদের যে বাংলা সাহিত্যের ইতিহাস আছে, সেখানে বিশেষ করে তিনটা যুগ আছে, প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। এই তিনটা যুগের কি কি বৈশিষ্ট্য, কি কি সাহিত্য আছে সেখানে, এগুলো একটু মনোযোগ দিয়ে দেখবে। যেমন আমরা যদি প্রাচীন যুগের কথা বলি, প্রাচীন যুগ মানেই চোখ বন্ধ করে চর্যাপদের কথা যেন তোমাদের মনে আসে। চর্যাপদ আমি তোমাদেরকে প্রথম হোমওয়ার্ক দিয়েছিলাম চর্যাপদের উপরে। এই একটা হচ্ছে চর্যাপদ সম্পর্কে লিখতে, আর একটা দিয়েছি তোমাদেরকে কোর্স প্ল্যানটা লিখতে। যারা দিয়েছে তাদের তো চর্যাপদ পড়াই আছে, যারা দাওনি তারা আশা করি এইবার পরীক্ষার উত্তরে পড়ে ফেলবে। আবার আমরা মধ্যযুগ এবং আধুনিক যুগ সম্পর্কে যে হোমওয়ার্ক গুলো দিয়েছি, নিশ্চয়ই তোমাদের মনে আছে যে মধ্যযুগের সাহিত্য ধারা, আধুনিক যুগের সাহিত্য ধারা, তার মানে তোমার গুরুত্ব কোনটা পাচ্ছে এই ধারাগুলো। তোমাকে যখন মধ্যযুগ বলা হবে, তখন আমরা এই তোমরা যেন এইটুকু মনে রাখতে পারো যে মধ্যযুগে কি কি সাহিত্য আছে। আমরা কিন্তু একটা নির্দিষ্ট স্পেসিফিক সাহিত্য নিয়ে তোমাদেরকে দিব না। প্রাচীন যুগ ধরো আমি বলবো না যে মঙ্গল কাব্য সম্পর্কে আলোচনা কর, এরকম করে বলবো না, কারণ মধ্যযুগে বিস্তৃত সাহিত্য আছে। যেহেতু আমরা ওই বিস্তৃত কোনো টপিক তোমাদেরকে ওভাবে দেইনি, তাহলে তোমাদের মনে রাখতে হবে যদি টপিক ধরে কোনোটা আসেই, মানে টেক্সট ধরে কোনোটা আসেই, তাহলে আসার সম্ভাবনা আছে কিসের? প্রাচীন যুগে, কারণ প্রাচীন যুগে একটাই আছে, প্রাচীন যুগে একটাই সাহিত্যকর্ম আছে। আর মধ্যযুগ থেকে আমরা যদি বলি, স্বাভাবিকভাবে সেখানে আমরা একটা সার্বিক প্রশ্ন দিব তোমাদেরকে যে এই মধ্যযুগের বৈশিষ্ট্য কি, মধ্যযুগের সাহিত্য সম্পর্কে আলোচনা করো, তাই না? এই ধরনের বিষয় সেখানে আসতে পারে। কিংবা আধুনিক যুগের কথা যখন আমরা বলবো, আধুনিক যুগের সাহিত্যের বৈশিষ্ট্য কি, আধুনিক যুগের সাহিত্যে কি কি আছে, এই বিষয়গুলো নিয়ে তোমরা আলোচনা করো। এই ধরনের প্রশ্ন আসতে পারে। আমি কি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে প্রশ্ন কেমন না আসবে এই নিয়ে তোমাদের অনেক চিন্তা? আসলে প্রশ্ন না, তোমরা বরং ওই টপিকটা বোঝার চেষ্টা করো, ওই টপিকটা বোঝার চেষ্টা করো যে ওখানে কি বলা হয়েছে। এর বাইরে তো তোমাদের কাছে কিছু আসলে আমরা বেশি কিছু জানতে চাই না। যখন তোমাকে বলা হচ্ছে সিন্ধু সম্পর্কে লিখো, তুমি যেন চর্যাপদ এবং চর্যাপদ সম্পর্কে বিস্তৃত কিছু লিখতে পারো, যেহেতু একটাই সাহিত্য আছে। যখন তোমাকে বলা হচ্ছে মধ্যযুগ সম্পর্কে লিখো, তুমি যেন মধ্যযুগের সাহিত্যের বৈশিষ্ট্য কি দুই চার কথা লিখতে পারো। সেখানে কি কি সাহিত্য ছিল, শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, নাচ সাহিত্য, মঙ্গল কাব্য, এগুলো নিয়ে যাতে তুমি কিছু লিখতে পারো। কারা ছিলেন, বিষয় কি, প্রতিটা নিয়ে যদি তুমি এক অনুচ্ছেদ করেও লিখো, তাও তো অনেক কিছু চলে আসে। আমি বলছি মিনিমাম তোমরা যদি লিখতে চাও, আধুনিক যুগের সাহিত্যের বৈশিষ্ট্য তো অনেক আছে, সেখান থেকে তোমরা যদি মূল মূল জায়গাগুলো উপস্থাপন করতে পারো। কিংবা তোমরা যে বাংলা সাহিত্যের যে এই আধুনিক যুগের সঙ্গে ফোর্ট উইলিয়াম কলেজ, শ্রীরামপুর মিশনের যোগ আছে, গদ্য বিকাশ হয়েছে, কিংবা এই যে পাঁচটা ধারা তৈরি হয়ে গেছে, কবিতা, উপন্যাস, নাটক, ছোট গল্প, প্রবন্ধ, এইগুলো তো এর সঙ্গে যুক্ত নাকি? এর বাইরে আর কি আমরা দেখতে পাই এই বিষয়গুলো? তো এগুলো সম্পর্কে দেখো, আমি কিন্তু কোনোটাই তোমাদেরকে বলিনি যে একদম ডিপে যেতে, একদম গভীরে যেতে। আমি বলবো না যে একদম শুধুই একটা উপন্যাস কেন্দ্রিক প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিবে যে বাংলা সাহিত্যে আধুনিক যুগের উপন্যাস সম্পর্কে আলোচনা করবে। এই ধরনের এই এখানে স্পেসিফিক কোয়েশ্চেন তোমাদের আসবে না। সেজন্য দেখো আমি তোমাদের সাজেশনে দিয়েছি যে প্রাচীন, মধ্য এবং আধুনিক যুগ, তোমরা মোটা দাগে এগুলো সম্পর্কে ভালো একটা ধারণা তৈরি করে দেয়, এটুকুই চাই। এবং পরীক্ষার খাতায় সুন্দর করে লিখতে পারো। এর বাহিরে নাটক সম্পর্কে যদি বলি, তোমাদের দুইটা নাটক থেকে চারটা টপিক দিয়েছি। এই নাটক
নাটক আসলে দুইটা মানে বিষয়বস্তু খুব বেশি কিছু না। কবর নাটকের কথা যদি বলি, ভাষা আন্দোলন এখানে কিভাবে এসেছে, আমরা কিভাবে জানতে পারি, চরিত্রের মধ্য দিয়ে জানতে পারি, তাই না? হাফিজের সংলাপ, নেতার সংলাপ, মোর্জা ফকিরের সংলাপ, লাশগুলোর মধ্য দিয়ে। তাহলে ভাষা আন্দোলন এবং চরিত্র আলাদা কিছু না, কিন্তু তোমরা প্রাসঙ্গিক ভাবে এগুলোকে উপস্থাপন করে ফেলতে পারো। গুরুত্বপূর্ণ যেই সংলাপগুলো আছে সেগুলোকে মনে রাখলে দেখবে যে যেই অ্যাঙ্গেল থেকেই প্রশ্নটা আসুক তোমরা লিখে ফেলতে পারছো। বেশি জটিল কিছু না। আর কাব্য নাটক থেকে আমরা যে দুইটা টপিক দিয়েছি নুরুদ্দিনের সারা জীবনে, একটা হচ্ছে কাব্য নাটক হিসেবে নুরুদ্দিনের সারা জীবন, আর এটা হচ্ছে গণনায়ক, গণ আন্দোলন কিংবা ইতিহাসের উপস্থাপন হিসেবে এই নাটকটা। দেখো, খেয়াল করে দেখো, জুড়েই তো আছে নুরুলদিন, তার মাধ্যমেই তো আমরা সবকিছু জানতে পেরেছি, তাই না? তো তার সংলাপ গুলো তোমাদেরকে মনে রাখতে হবে, যে সে কি কি উচ্চারণ করছে, সে কি কি বলছে, কখন কিভাবে তার মোড় পরিবর্তন হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো এবং প্রতিনিধিত্বশীল কিছু সংলাপ যদি তোমরা শিখে রাখো, তাহলে কোশ্চেন অ্যাঙ্গেল যেভাবে হবে, প্রশ্নটা যেই দৃষ্টিকোণ থেকে বর্ণনা করতে বলা হবে, তুমি ঠিক সেই দৃষ্টিকোণ থেকে বর্ণনা করতে পারবে। আমি কিন্তু বলছি না যে প্রত্যেকটার জন্য একই উত্তর শিখো, একই উত্তরের কথা আমি বলছি না। আমি বলছি তথ্য তোমরা সংগ্রহ করো, তখন তোমাকে প্রশ্নটা যেভাবে বলবে তুমি সেভাবে উপস্থাপন করতে পারবে। যদি বলা হয় যে নুরুদ্দিন গণনায়ক, সেই হিসেবে আলোচনা করো, তখন তোমার ওই উপস্থাপনের ভঙ্গিটাই নুরুদ্দিন যে গণনায়ক কিভাবে হয়ে উঠেছে সেই কেন্দ্রিক আলোচনা আসবে। যে একজন নুরুদ্দিন যে কৃষকের সন্তান ছিল, কিভাবে সে একটি একটা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। আবার যদি বলা হয় যে এই নাটকের বিষয়বস্তু হচ্ছে একটি গণ আন্দোলন, তাহলে তুমি কিভাবে উপস্থাপন করবে? ওই যে একটা আন্দোলন, যে আন্দোলন ছিল ব্যক্তি, যে ক্ষোভটা কৃষকের এক একজনের মনে ছিল, এটি কিভাবে সবার মধ্যে ছড়িয়ে গেছে। আমরা নাটকের শেষের দিকে দেখতে পাই যে দিনাজপুর থেকে দলে দলে মানুষ আসছে, কোচবিহার থেকে মানুষ আসছে, ছড়িয়ে গেছে, বলছে আমার নেতা নুরুলদিন তামাম দেশে আছে, তাই না? এই যে একটা আন্দোলন গণ আন্দোলনে পরিণত হয়ে যায়, এই বৈশিষ্ট্যগুলো তোমরা যাতে উপস্থাপন করতে পারো, অবশ্যই তোমরা যে পড়েছো তার প্রমাণ যেন থাকে। এবং তোমরা যে রেফারেন্স গুলো আমি দিয়েছি সেগুলো করলেই তথ্যগুলো পেয়ে যাবে। অনেক তথ্য সেখানে আছে, তোমাদের তথ্যের অভাব হবে না। শুধু তোমরা একটু সময় নিয়ে পড়ো, পড়লেই দেখতে পারবে। আর কি আছে, এই যে আজকে তোমাদেরকে ব্যাকরণ নিয়ে পড়লাম। তো তোমাদেরকে আমি, যেহেতু তোমরা একদমই, তোমাদের শুক্রবারেও পরীক্ষা আছে, শনিবারেও পরীক্ষা আছে, সেক্ষেত্রে আমি এইটুকু বলে দিতে পারি যে নাটকের ক্ষেত্রে তোমাদের অথবাটা থাকবে তোমাদের জন্য, হ্যাঁ। নাটক, এই দুইটা নাটক আছে, ওই দুইটা নাটক থেকে যে টপিকটা আসবে তোমরা সেটা লিখতে পারবে। তো এই ক্ষেত্রে তোমাদের একটা সুবিধা হবে যে তোমরা এই জানলে অ্যাটলিস্ট যে অথবা কোন জায়গা থেকে তোমাদের আছে। তুমি বলি না যে কোনটা আসবে, টপিক কোন টপিকটা আসবে সেটা তোমরা জানো না, কিন্তু তোমাদের অ্যাটলিস্ট এইটা জানা থাকলো যে ব্যাকরণ থেকে ম্যান্ডেটরি তোমাদের কোয়েশ্চেন লিখতেই হবে, এবং এই ভাষা, তোমাদের যে সাহিত্য ইতিহাস আছে সেখান থেকে ম্যান্ডেটরি লিখতেই হবে। এই দুইটা যদি তোমরা ভালো মতো প্রস্তুতি নাও, 20 নাম্বার তোমাদের হাতে চলে এসেছে। আর এই নাটক থেকে তোমরা নাটকটা থেকে বাকি 10 নাম্বার পেয়ে যাবে। 30 নাম্বার, 30-এ 27-28 তোলা কোনো ব্যাপারই না। 30-এ 27-28 তোলা যায়। তোমাদের যে সিস্টেম, তোমাদের সিস্টেমের মধ্যে এই নাম্বার তো বেশ ছড়ানো, ওই ছড়ানো নাম্বার গুলো তোলা যায়। তো আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। ভালো মতো প্রস্তুতি নিও। প্রশ্নের প্যাটার্ন দিয়ে দিয়েছি, বিষয় দিয়ে দিয়েছি, আজকে আলোচনা করে দিলাম যে বিষয়গুলোকেও কিভাবে তোমরা উপস্থাপন করতে পারো। তো তোমাদের জন্য শুভকামনা রইল। তোমাদের উপস্থিতি আমি নিয়ে নেই, শেষ পর্যন্ত 11 জন এসেছে, আমি তো 12 জন। এই 12 জনের উপস্থিতি দেখা যাচ্ছে, তোমরা যারা নিয়মিত আসছো তারাই আসছো। এই 12 জনই তো নিয়মিত। এই যে আকাশ, মুক্তা, মোহাম্মদ ফারুক, সাকিব, নাফিস, রাজু, মৃগাঙ্ক। মৃগাঙ্ক অবশ্য মাঝে মাঝে উধাও হয়ে যায়। নাদির, শরীফুল, ওরা যারা পরে ভর্তি হয়েছে তাদের মধ্যে বেশ কয়েকজন আছে যে তারা বেশ আহ নিয়মিত হচ্ছে।
তো আমার আগের স্টুডেন্টদের মধ্যে অনেকেই একদম যাই হোক, আমি জানি না ওরা কিভাবে কি করবে, হয়তো পরীক্ষার হলে ওদের সঙ্গে দেখা হবে। ওদের সঙ্গে পরীক্ষার হলে দেখা হলে মনে রাখবে, হ্যাঁ, ওদেরকে বেঁধে রেখে দিব। কেন ক্লাস করে না ওটার উত্তর দিব আমরা, যে তোমরা যারা আছো ক্লাসে তারা আমাকে মনে করিয়ে দিবে, ঠিক আছে? হ্যাঁ, যে ওরা কেন আসে না, ওরা কি পেয়েছে, ওরা কি আমাদের মুখ দেখবে না বলে ঠিক করে রেখেছে? সেই উত্তরটা আমরা ওদের কাছ থেকে নেব। তো যাই হোক, সবাই ভালো থাকো। আজকে আর বেশি সব আমরা একটা আলোচনা করলাম। তোমাদের পরীক্ষার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।